ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের অপেক্ষায় দিল্লি, এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। দণ্ডিত শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান, বাংলাদেশকে হেয় না করার আশ্বাস। দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে ফ্যাসিস্ট শাসন। পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা। জুলাই আন্দোলন দমনে টিভিতে সংবাদ বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। অতিরিক্ত বল প্রয়োগ প্রাণহানি ঢাকতেই কঠোর সেন্সরশিপ। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। এসএসসিতে পাসের হার ৬২.25, কমেছে জিপিএ 5। মানবিকে ফেইল অর্ধেকের বেশি, সুযোগ থাকছে খাতা পুনর্মূল্যায়নে। সৌদি আরবে আগুনে প্রাণ হারানো 16 প্রবাসীর বাড়িতে স্বজনদের আর্তনাদ। 12 জনই নওগাঁর, বাকিরা নাটোর, রাজশাহীর। মরদেহ ফেরাতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ বা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু না করারও আশ্বাস দিয়েছে দিল্লি। আর দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের অপেক্ষায় রয়েছে ভারত। দুদেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের পর ফের টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। দণ্ডিত হওয়ার পরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় নয়াদিল্লির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। সম্পর্কে উত্তেজনার মধ্যেই সোমবার সচিবালয়ে প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘণ্টাব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করে দুপক্ষ। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানায় ঢাকা। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে ভারত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলেও জানান হাই কমিশনার। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না। আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে দাওয়াত দিয়েছে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দাওয়াত দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স, বিমস্টেক। এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নেই। ভারতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর উপর শ্রদ্ধাশীল থাকতেই হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। শেখ হাসিনাকে আর জনপরিসরে কথা বলার সুযোগ দেবে না ভারত, এই আশ্বাস মিলেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। খুলনা, দিনাজপুর ও রাঙ্গামাটির 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করে পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন,
দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে শুরু হয়েছে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে 3 দিন ব্যাপী জাতীয় সম্মেলন। সোমবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে পাইলট প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ ঘোষণা করেন সরকার প্রধান। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল সময় বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। দেশ এবং পুনর্গঠনের এই যাত্রা পথে অবশ্যই এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকারযোগ্য। এসডিজি ভিলেজের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে আন্তর্জাতিক স্বীকৃতি ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। 3টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। গণতান্ত্রিক রাষ্ট্র, অবাধ নির্বাচন, জবাবদিহি ও আইনের শাসন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন। এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে ভাগ্য বদলাতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষের। সরকারি এই মাসিক অর্থ সহায়তার উপর ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। 16 আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। চলতি অর্থবছরই কার্ড পাবেন 40,20,000 নারী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত সুবিধা বঞ্চিতদের হাতে কার্ড পৌঁছাতে চায় সরকার। মানুষের বিপুল আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। হাসান ওয়ালির প্রতিবেদন। ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনে এমন প্রতিশ্রুতি আশার সঞ্চার করে দেশব্যাপী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর তারেক রহমানের সরকার শুরুতে হাত দেয় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে। চলতি বছরের 10 মার্চ ঢাকার বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। ফ্যামিলি কার্ডে ভাগ্য ঘুরেছে অসংখ্য মানুষের। কড়াইল বস্তির ফরিদা রাহেলাদের ঘরে বইছে আনন্দের জোয়ার। মাসিক 2500 টাকার অর্থ সহায়তায় ভর করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। মেয়েদের জন্য আমরা সুযোগ সুবিধা হয়েছে আর কি, সংসারে অভাব থাকলে একটু খরচ হয়। আম্মাকে আগে আমি দিতাম 500 টাকা করে ওষুধ খাওয়ার জন্য, এখন মাকে আমি 1500 টাকা দেই। মানে আমি বলতে গেলে কান্না চলে আসবে। এটা পাওয়ার পরে মানে
এত উপকার হয়েছে এটা ভাষায় বলা যাবে না। সরকারকে অনেক ধন্যবাদ জানাতে হয় যে সরকার ভালো একটা উদ্যোগ দিয়েছে গরিবের জন্য। তবে এই তালিকার বাইরেও আছে অনেক পরিবার সময় মতো না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। আমি কাগজপত্র নিয়ে অফিসে গেছি, সেখান থেকে এন্ট্রি করে বাদ করে দিচ্ছে, বলছে যে পাইবেন না। কাগজ জমা দিয়েছি, এরা কইছে আশা করেন আপনি পাইবেন কই আমার কাগজপত্র সব জমা নিছে, এরা আমার অন্তরি দেয় না। পাইছি তো মানে কয় মাস পাইছি, গত মাসে আসে নাই, এই মাসে তো কোনো পাইনি। ফ্যামিলি কার্ডে নিশ্চিন্ত অর্থ সহায়তায় ভাগ্য ঘুরছে নিম্ন আয়ের সব মানুষদের। স্বপ্ন দেখছেন নিত্যদিনের খরচ মিটিয়ে আরেকটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের। তবে এই কর্মসূচির বাইরে রয়েছেন আরও কিছু মানুষ, তাদের অপেক্ষা দ্রুত ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার। তবে নিম্ন আয়ের মানুষদের জন্য আসার খবর, চলতি অর্থবছরে 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করবে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে সত্যিকারের দাবিদার খুঁজতে সারা দেশে শুমারি করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, ফ্যামিলি কার্ডে ব্যাপক সাড়া মিলছে। মানুষের প্রত্যাশা পূরণ করে প্রকল্প সম্পন্ন করাটাই সরকারের মূল চ্যালেঞ্জ। মানুষের আগ্রহটা আমরা যা চিন্তা করেছি তার থেকে অনেক গুণ বেশি, এবং এই আগ্রহটার কারণে যেটা হয়েছে যে আমরা আরও একটু বেশি কনশাস হয়ে গেছি যে এই আগ্রহের জায়গা থেকে আমরা যেন উঠতে পারি, মানুষের সেবায় আমরা পৌঁছে যেতে পারি। চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে প্রকল্পটা 100% সঠিকভাবে শেষ করা, এটা হচ্ছে চ্যালেঞ্জ। বিগত ফ্যাসিস্ট আমলের মতো নয়, বরং দল মতের ঊর্ধ্বে উঠে সত্যিকারের যোগ্য পরিবারেই কার্ড বিতরণ করা হচ্ছে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। দিস ফ্যামিলি কার্ড ইজ আ ইউনিভার্সাল কার্ড, এটা সকলের জন্য। একটা সময় যখন বিএনপি করতো কি করতো না, এটা ডিএনএ চেক করার মতো করে চেক করা হয়েছে, আর আমরা এসেই বলেছি যে এই দেশের প্রতিটি নাগরিক হচ্ছে আমাদের। সরকারের সকল ধরনের বেনিফিট পাওয়ার অধিকার আছে প্রতিটি নাগরিকের, আমরা সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে 80,000 নারীর হাতে পৌঁছেছে এই সুবিধা। আগামী 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার এসএসসির ফলাফল প্রসঙ্গ। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার 62.25%। জিপিএ 5 পেয়েছেন 1,16,676 জন। নিজেদের সাফল্যে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। অভিভাবকের চোখে মুখেও স্বস্তি। তবে যারা প্রত্যাশিত ফল করতে পারেনি তাদের কণ্ঠে আক্ষেপ। এই উচ্ছ্বাস, আনন্দ আর আবেগ স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সাফল্য অর্জনের। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেয়েই উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ। বরাবরের মতোই দুর্দান্ত ফলাফল অর্জনে রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুলে চলে আনন্দ উদযাপন। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে আত্মহারা, কেউ আবার ফল হাতে নিয়ে ছুটছেন বাবা মায়ের কাছে। সকালবেলা পুরাটা টাইম ভয় করছিল, কিন্তু রেজাল্টটা দেখার পরে সব ভয় চলে গেছে। টিচারদের আর বাবা মা অবশ্যই সাপোর্ট দিয়েছে। আমার বাবা মাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ হচ্ছে তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। প্রত্যাশা করে রাখছিলাম মধ্যে বাংলা হতে প্লাস পাইতে পারি, তো এখানে প্লাসটা ছুটে গেছে। এই আনন্দ শুধু শিক্ষার্থীদের নয়, সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত অভিভাবক। কারো চোখে আনন্দের জল, কারো মুখে তৃপ্তির হাসি। সন্তানের ভালো ফল যেন তাদের দীর্ঘদিনের অপেক্ষা আর ত্যাগের স্বস্তি। রেজাল্টটা দিতে দেরি করছে, এই জন্য একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ পরীক্ষা দেওয়ার পর থেকে শিওর ছিলাম যেমন মেয়ে ইনশাল্লাহ সব সাবজেক্টই এ প্লাস পাবে। রেজাল্টে জিপিএ 5 পেয়েছে, ওদের ফ্রেন্ড সার্কেল সবাই পেয়েছে, আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ, প্রত্যাশনের রেজাল্ট গোল্ডেন এ প্লাসে পাইছে। কাঙ্ক্ষিত সাফল্যে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজেও চলে উদযাপন। 2116 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 2073 জন। এই প্রতিষ্ঠানে জিপিএ 5 পেয়েছে 1115 জন শিক্ষার্থী। এক বছর ধরে যেহেতু কষ্ট করছিলাম, এই জন্য এটার আশানুরূপ ফল পেয়েছি, এখন আমার অনেক বেশি খুশি লাগছে। রেজাল্ট জিপিএ 5 পেয়েছি, ভালোই লাগছে। এক বছরের মধ্যে পড়াশোনাটা করে এসএসসি এক্সামটা দিতে হয়েছে, তো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তবে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাদের কণ্ঠে উঠে আসে আক্ষেপ। জীবনের প্রথম ধাপে সাফল্য আর ব্যর্থতার অভিজ্ঞতায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের।
এসএসসির ফলাফলের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। এটি শিক্ষার্থীদের জীবনের স্বপ্নের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। এই হাসি, আনন্দ আর আবেগের মধ্য দিয়ে স্কুল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে এখন প্রত্যাশা ভালো কলেজ, ভালো বিষয় আর কাঙ্ক্ষিত জীবন গড়া। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত বছরের তুলনায় এবার এসএসসিতে 6.2% কমেছে পাসের হার, আর জিপিএ 5 কমেছে 22,356টি। মানবিক শাখায় অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেইল করেছে। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করেছে ইংরেজি ও গণিতে। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপর ফল দেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেছেন, এখন থেকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 18,29,485 জন শিক্ষার্থী। স্বাভাবিক সূচি অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও বন্যার কারণে 20 দিন দেরিতে প্রকাশ করা হলো ফল। রেজাল্ট অনেক ভালো আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। A+ পেয়েছিলাম 1166, নিজের থেকে আরো ভালো কিছু আশা করছি না। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা সহ বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। এবার গতবারের থেকে পাশের হার 6.2% এবং জিপিএ 5 গতবারের চেয়ে কমেছে 22,356 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 312টি, শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি। ইংরেজি এবং গণিত এই দুইটা বিষয় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন থেকে শুরু করে অদ্যাবধি এই দুইটা বিষয়ই ফেলের হার খুব বেশি যায়। বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। ফল বিশ্লেষণে দেখা গেছে বিজ্ঞান বিভাগে 80.64% এবং ব্যবসায় শিক্ষায় 64.29%। পাশের হারের বিপরীতে মানবিক বিভাগে পাশের হার 48.74%। জুলাই গণঅভ্যুত্থানের পর বোর্ড পরীক্ষাগুলোতে মানবিক নম্বর অর্থাৎ কেউ 76 পেলে 80, কেউ 56 পেলে 60 এই ধরনের নম্বর দেয়া বন্ধ হয়ে গেছে। ফলে ক্রমান্বয়ে পাশের হার এবং জিপিএ 5 কমছে বলছেন সংশ্লিষ্টরা। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপর ফল দেয়া হয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। মূল্যায়ন এমনই হওয়া উচিত জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, বিপুল সংখ্যক জিপিএ 5 শিক্ষার মান নির্ধারণ করে না। শিক্ষার্থী কতটুকু শিখতে পারছে সেটি নিশ্চিত করতে হবে। অ্যাসেসমেন্ট সিস্টেমটা যত যথাযথ হবে, আমার শিক্ষার্থীরা এবং শিক্ষক, বিশেষ করে আপনি দেখবেন এডুকেশন সিস্টেমের পুরো খোল নলচে পাল্টে যাবে যদি আপনি অ্যাসেসমেন্টটাকে প্রকৃত অর্থে ব্যবহার করতে পারেন। একাদশে আসন আছে 25 লাখ। শিক্ষার্থীদের ভর্তিতে আসন সংকট হবে না। ভর্তি প্রক্রিয়া 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সালমান শাহ হত্যায় ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেন সামিরা আজিজ মোহাম্মদ। দাবি আইনজীবীর পরিকল্পনা ছিল ভাইকে আন্দোলন দমনে গণমাধ্যমের উপর সেন্সরশিপ আরোপ এবং সংবাদ প্রচার বন্ধে তৎকালীন তথ্যমন্ত্রীকে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সম্মতি জানিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে দমানোর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন মোহাম্মদ এ আরাফাত। তারা সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এই কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এভাবেই 24 জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর নির্দেশনা পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ঠেকাতে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। ফাঁস হওয়া এই ফোনালাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের উপর চড়াও হতে এবং কারফিউয়ের যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। ডকুমেন্টারি এভিডেন্স থেকে দেখা যায় যে আমরা 4টি টিভি চ্যানেল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখেছি যে এই জুলাই আন্দোলনের সময় বিভিন্ন তারিখে এই চ্যানেলগুলো কোনোটা 2 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, কোনোটা 1 ঘন্টা করে বন্ধ রেখেছিল। এটা সরকারের নির্দেশনায় এই মর্মে তারা একটা সার্টিফিকেটও আমাদেরকে দিয়েছে। জুলাই আন্দোলনের ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, এই হত্যাকাণ্ড যেন মানুষ জানতে না পারে, এই জন্য যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, ঠিক তেমনি টিভি চ্যানেলকেও সেন্সর্ড করা হলো এবং হুমকি দেওয়া হলো তারা যেন এই খবর প্রচার না করে। এটাও হত্যাকাণ্ডের এক ধরনের প্ররোচনা, এক ধরনের ষড়যন্ত্র, এক ধরনের সহায়তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ এ আরাফাত, যুবলীগ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড ইতোমধ্যেই প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ 38 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে। অভিযোগে বলা হয় 2017 সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার পর সুপ্রভ কম্পোজিট নেট লিমিটেড নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে 100 কোটি থেকে বাড়িয়ে 500 কোটি টাকা পর্যন্ত করা হয়। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। আর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক 3 ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। ঋণ নিয়ে বিদেশে পাচার করা $2,559 মিলিয়ন অর্থ সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছে বাংলাদেশ। এজন্য নো উইন নো পে ভিত্তিতে 8 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে, যারা 50-এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ পুনরুদ্ধারে কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতে খেলাপি ঋণের নামের আড়ালে পাচার হওয়া ব্যাংকের অর্থ ফেরানোর পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সিরিয়া সুলতানার রিপোর্ট। এক বাংলাদেশ কমার্স ব্যাংক থেকেই 200 কোটি টাকার বেশি লোপাট করে এসবি এক্সিম বাংলাদেশ গ্রুপের মালিক এখন বিদেশে। একই খাতায় নাম আছে হাবিব গ্রুপ, এসএসসি স্টিল, ইউনাইটেড গ্রুপ সহ 42টি প্রতিষ্ঠানের নাম। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সিঙ্গাপুর, বেলজিয়াম, নিউজিল্যান্ড, হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ব্যাংকের অর্থ পাচার করা হয়েছে। বিএফআইউর রিপোর্টে ব্যবসায়ের আড়ালে ঋণ নেয়া দেশগুলোতে পাচার হয়েছে ব্যাংকের $2,559 মিলিয়ন মার্কিন ডলার। খেলাপি ঋণের খাতায় থাকা এসব অর্থ ফেরাতে নো উইন নো পে এমন চুক্তিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক 8 প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে পাচার করা অর্থ বা সম্পদ উদ্ধারের দায়িত্ব। তবে এসব অর্থ ফেরানো সময় সাপেক্ষ, ফলে ব্যাংকগুলোকে সম্পদ উদ্ধারে মেয়াদ ভিত্তিক পরিকল্পনার পরামর্শ অর্থনীতিবিদদের। ইনফ্লোর জায়গাটা কিন্তু টোটাল স্টাক। আমার একমাত্র সোর্স হচ্ছে বিভিন্নভাবে যে টাকাগুলো বিভিন্নভাবে যদি এরকম কোলেটারাল রিলেটেড কোনো মর্টগেজ প্রপার্টি দিয়ে কোনো ঋণ থাকে, সেটা রিকভারের একটা স্কিম হয়তো তারা নিতে পারে। কারণ আমার যে টোটাল অ্যাসেট ক্লাস, কারণ আপনি তো জানেন যে ব্যাংকের যে ঋণ সেটা ব্যাংকের জন্য অ্যাসেট। এই অ্যাসেট ক্লাসকে ক্লাস্টারিং করে কতটুকু আমার আদায়যোগ্য, কতটুকু আমার লন্ডার্ড হয়ে গেছে, কতটুকু আমি আসলে এফিসিয়েন্সি দিয়ে কভার করতে পারবো, সবগুলো বিষয় কিন্তু অলরেডি থিওরিটিক্যালি ডিসকাশন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের আড়ালে পাচার হওয়া অর্থের এই সংযুক্তি নতুন ঝুঁকি তৈরি করবে সার্বিক খাতটিতে। যেটাকে ট্রুলি ক্রেডিট রিস্ক, এটা কিন্তু ব্যাংকাররা হ্যান্ডেল করার সামর্থ্য রাখে। আর বাকি যেগুলো বাইরে আছে এগুলো কিন্তু ব্যাংকের কন্ট্রোলের মধ্যে নাই। এগুলোকে যদি আমি এই ডিফল্টগুলোকে যদি ঠেকাতে চাই, আজকে শুধু ঠেকানো না, তো আপনি ব্যালেন্স শিট আজকে ক্লিয়ার করলেন, তাই তো, কিন্তু ভবিষ্যতে
ভবিষ্যতে যদি এই জিনিস চলতেই থাকে তাহলে যেগুলো ভালো ব্যাংক আছে এগুলোও কিন্তু অ্যাফেক্টেড হওয়া শুরু করবে। এর আগে শেখ হাসিনা সহ তার পরিবার ও 10টি শিল্প গ্রুপের বিরুদ্ধে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ করছে আন্তর্জাতিক এই 8টি প্রতিষ্ঠান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে ফর্ম সংগ্রহ করেন জোট নেতারা। এ সময় গণভোটের রায় বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশে জামাত আমির বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না জনগণ। বিএনপির পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সোমবার জোট প্রার্থী অলি আহমেদের পক্ষে ফর্ম উত্তোলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় ঐক্য বলছে, গণভোটের রায় বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ সদস্যদের। জুলাই সনদ নিয়ে সরকারের দ্বিচারিতা তুলে ধরতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধী দল। গণভোটের রায়টা জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, যাচাই বাছাই 16 তারিখ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট আর ভোট 20 আগস্ট। পারছেন না। এদিকে গাইবান্ধা জেলা জামাতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না জনগণ। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস, এটা যেখানেই বোর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক খাতের উন্নয়নে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ। ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মপ্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। জাতীয় প্রেসক্লাবে উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার ঘাটতি থাকলেই সুযোগ নেয় অন্য দেশ। সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে বৈশ্বিক ও আঞ্চলিক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সার্বভৌমত্ব কৌশল শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজ। সভায় বিভিন্ন অঞ্চলের চলমান সংঘাত, দখলদারিত্ব ও বৈষম্যে মানবিক সংকট গভীর হচ্ছে বলে মন্তব্য করেন আলোচকরা। সার্বভৌমত্ব রক্ষায় ন্যায় বিচার, পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানে জোর দেন তারা। বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতির সাথে আমরা রাজনীতিকে, ইন্টারনাল রাজনীতিকে মিশাবো না। যদিও বারবার আমরা দেখেছি যে এই দেশের পররাষ্ট্রনীতি তখন মহিমান্বিত হয় যখন, বা তখন সফল হয়, তখন মর্যাদাপূর্ণ হয় যখন দেশের সাথে দেশের সম্পর্ক হয়। কিন্তু আমরা বারবার দেখেছি দেশের সাথে দলের সম্পর্ক হয়। সরকার তার হিস্ট্রিতে সবচেয়ে প্রফিটেবল রাষ্ট্রীয় ইনস্টিটিউশন বিপিসিকে প্রাইভেটাইজ করার চিন্তা করছে। তার তেলের সরবরাহ, গ্যাসের সরবরাহ, কেনা বেচার একটা মার্কেট শেয়ার সে বসুন্ধরাকে দিতে যাচ্ছে, অথবা তার পছন্দের অন্য কোনো কোম্পানিকে দিতে যাচ্ছে, অথচ এটা কিন্তু একটা প্রফিটেবল ইনস্টিটিউশন। এ সময় দেশের নিজস্ব সামরিক প্রযুক্তিকে উন্নয়নে জোর দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমাদের চিকেন স্ন্যাক, আমাদের পদ্মা ব্যারেজ, আমাদের বঙ্গোপসাগর, আমাদের বন্দর, এগুলোর উপরে আমার সক্ষমতা, আমাদের দখল, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিল্ড আপ করতে হবে। এটা অন্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য নয়, আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমাদের কখনোই আক্রমণ করার প্রয়োজন নেই। আলোচনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার ঘাটতি থাকলে সুযোগ নেয় অন্য দেশ। দেশের খাদ্য সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ নজর দেওয়ার পরামর্শ তার। আধিপত্য বিরোধী চিন্তা ভাবনা করতে হলে নিজের সক্ষমতাগুলো কোথায় কোথায় বাড়ানো যায়, এটা খুব গভীরভাবে চিন্তা করা উচিত। এমন একটা ডেমোক্রেসি যেখানে অপোজিশন সরকারকে কাজ করতে দিবে আর সরকার অপোজিশনকে স্পেস দিবে, এই জায়গাটা আমরা এখনো এই জায়গাটাই আমরা ফিক্স করতে পারি নাই। নতুন কাঠামো নির্মাণ সহ সরকার আমদানি রফতানির পরিসর বাড়াবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। এই জায়গাটা যদি আমি আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেইন টি ক্রিস্টেনসন।
বরিশালে এক সংলাপে যোগ দিয়ে বাংলাদেশেও ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বরিশালে গৌরনদীর ক্যাথলিক চার্চ হলরুমে আন্তধর্মীয় সংলাপে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এতে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় নেতারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সহাবস্থানের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানান মার্কিন দূত। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার এই চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। Be able to practice their faith without fear of persecution, without fear of violence, to be able to express themselves freely. They wanted to be free to express themselves, to express their religious beliefs, to practice their religion freely. দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এ সময় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অতি জরুরি ও ঘনিষ্ঠ বন্ধু বলেও মন্তব্য করেন তিনি। গার্মেন্টস রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু এবং বাংলাদেশি অভিবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। একই সঙ্গে আমাদের দেশে এফডিআই, সেক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সবার আগে। তারা আমাদের দেশে সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করেছে। 2 দিনের সফরে বরিশালের বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক মসজিদ, মন্দির, গির্জা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে নিহতদের মধ্যে নওগাঁরই 12 জন, 3 জনের বাড়ি নাটোর ও 1 জনের বাড়ি রাজশাহীতে। ভাগ্য ফেরাতে ভিটেমাটি বিক্রি করে আর চড়া সুদের ঋণ নিয়ে সৌদি আরবে গিয়ে এখন তাদের ফিরতে হচ্ছে লাশ হয়ে। প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনরা। মারো ফোন ধরিতেন না, আগুন লাগা দিছে মা, আমি মরে গেনু মা, আর তোমার সাথে কথা হবে না। সৌদিতে সোফা কারখানায় আগুন লাগার পর ফোনে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের 2 ভাই মোহন ও সুমন। শেষবারের মতো ছেলেদের ফোন ধরতে না পারার আক্ষেপ মা ময়না বিবির। 2 ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় তিনি। নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমান সৌদি আরবে। নতুন ঘর তোলার কাজ শুরু হলেও সেই ঘরে আর ওঠা হলো না 2 ভাইয়ের। তাদের মতো একই গ্রামের রেজওয়ান ও ফারুকও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু কারখানার আগুনে নিভে গেল তাদের স্বপ্ন। মা কিনের সময় ও ভয়েস করেছে, কারখানাতে আগুন লাগিয়েছে মা, তোর মুখটা না দেখি মা, এইটুকুই। আমরা আর বাঁচবো না মা। ছোপার এই কোম্পানিতে মানে এখানে কাজ করতে লেগেই আর কি দুর্ঘটনা, আগুন লেগে 2 ভাই মারা গেছে। এছাড়াও নিহতদের মধ্যে ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা রয়েছেন। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। লাশটা ফেরত আসুক যত দ্রুত সম্ভব। দূতাবাসে যোগাযোগ করছি, তাদের লাশগুলো যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করছি আমরা। পাশাপাশি তাদের জন্য যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কি সহযোগিতা পাওয়া যায়। এদিকে নাটোরের খাজুরা ইউনিয়নের সাব্বির, শামীম ও হৃদয়ের বাড়িতে চলছে আহাজারি। 3.5 বছর আগে ঋণ করে সৌদি আরবে যান সাব্বির। 2 বছর আগে নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গা জাঙ্গাল এলাকার জলিকে বিয়ে করেন মোবাইল ফোনে। এখনো স্বামীর দেখা পাননি স্ত্রী। আমার আমার কাছে সরকারের কাছে একটা অনুরোধ করে করছি, আমার লাশটা পাঠাতে দেয়, আমার বোন আমার বুকে। দিঘিরপাড় গ্রামের শামীম হোসেনও সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ঋণ করে। ঘরে তার 1 মাস 3 দিনের শিশু সন্তান। এছাড়া নিহতদের মধ্যে শ্যামল রাজশাহীর বাগমারার বাসিন্দা বলে জানা গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেছিলেন সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই। এমনটাই দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুধু সালমান শাহকে হত্যা নয়, ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ঢাকায় চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যু হলেও 3 দশক পরও থামেনি তার মৃত্যুর রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত 4 নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন।
রোববার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটকের পরে আশরাফুল হক ডনকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে সিআইডি। শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। তারই জেরে ক্ষণজন্মায়ী নায়ককে হত্যার জন্য ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করা হয়। রাজসাক্ষী রিজভী আহমেদের দেয়া জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে। শুধু হত্যায় নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগে সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় 1997 সালের 19 জুলাই গ্রেপ্তার হন রিজভী আহমেদ। পরে একই বছরের 24 জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। দীর্ঘ 29 বছর পর সালমান শাহ হত্যা মামলায় ডনের গ্রেপ্তার ঘিরে নতুন করে সামনে এসেছে পুরনো অভিযোগ ও রহস্য। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় আটক করা হয়েছে দালাল চক্রের 8 সদস্যকে। দালালের দৌরাত্ম্য কমাতে ভাসমান দোকান উচ্ছেদ সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। পাসপোর্ট বানাতে এসে পদে পদে চরম ভোগান্তি আর প্রতারণার শিকার সাধারণ মানুষ। দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভনে সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। অনেক সময় টাকা নিয়েও যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা। 16,000 টাকা কন্ট্যাক্ট, 13,000 টাকা দিছি, প্রায় 2 মাস হয়ে গেছে। গত 3 তারিখে দালাল পাইছিলাম আমি, এখন মনে করেন সুইচ অফ তার মোবাইল। আগে যেগুলো করছি এগুলো হরানি হয়েছি, অনেক বহুত হরানি হয়েছি। আমার কেন দিয়ে যে এই পাসপোর্টে মেডিকেল লাগছে, ব্যাংক স্টেটমেন্ট দেখায় তো 8,500, আর টোটাল দালালের কাছে দিতে হয়েছে 11,000 টাকা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে ঝটিকা অভিযান চালায় র্যাব 2। হাতে নাতে আটক করা হয় চক্রের 8 সদস্যকে। আজকে এই পর্যন্ত 8 জনকে আটক করা হয়েছে। সেবা পথে সে আসে তখন তাদেরকে মিসগাইড করে যে তারা যেই সময়টা লাগবে তার চেয়ে কম সময় তারা করে দিতে পারবে এক্সট্রা টাকার বিনিময়ে। পাসপোর্ট অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, দালালদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত ভাসমান দোকান উচ্ছেদ সহ নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। তাদেরকে ধরে ধরে তারপর তাদের নাম ছবি টানিয়ে দিয়েছি। আমরা এই জন্য কি করি, সব সময় আমাদের একটা মাইকিং চলতে থাকে যে আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন। আমার হাতের ডান পাশে বেশ কিছু দেখবেন ছাতা নিয়ে বসে থাকে। এই ছাতাগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রতি মাসে আমরা কি করি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি। এখন কোন রকম ভোগান্তি ছাড়া নির্দিষ্ট সময়ের আগেই পাসপোর্ট পাওয়া যাচ্ছে বলেও দাবি এই কর্মকর্তার। মানিক মোহাম্মদ ওমর, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে ব্যাপক বিক্ষোভ। বিধানসভা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান ব্যবহার, ধস্তাধস্তি। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়াতে পাইলট প্রকল্প শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাসাবাড়ি, দোকানপাটে গিয়ে নাগরিকদের সচেতন করছেন স্বেচ্ছাসেবীরা। 6 মাসব্যাপী এ কার্যক্রমে যারা ইতিবাচক সাড়া দেবেন তাদের গুড সিটিজেন, আর যারা অসহযোগিতা করবেন তাদের ব্যাড সিটিজেন ঘোষণা করা হবে। তবে আইনজীবী বলছেন, একজন নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন। অরূপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ঢাকার মতিঝিল ফকিরাপুল, মাথার উপরে তারের জঞ্জাল, তাতে ঝুলছে ময়লা আবর্জনা, জামাকাপড়, ডিমের খোসা, পলিথিন, কি নেই সেখানে। অলিগলিতেও যত্রতত্র পড়ে আছে বর্জ্য, কোথাও বাসাবাড়ির সামনে, কোথাও দোকানের সামনেই ময়লার স্তূপ। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতার তাগিদ সরকার প্রধানের। আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো।
এরই ধারাবাহিকতায় বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। শুরুতে ৯ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে একজন সুপারভাইজার ও ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে দক্ষিণ সিটি। রাস্তা, বাসাবাড়ি ও দোকানে গিয়ে বাসিন্দাদের সচেতন করছেন তারা, বোঝাচ্ছেন নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার গুরুত্ব। ময়লা রাস্তাঘাটে ফেললে তো আমাদেরও সমস্যা। সচেতন নাগরিক হিসেবে উচিত ময়লা সময় মতো সিটি কর্পোরেশন লোক আসতে ওদের হাতে তুলে দেওয়া। সচেতনতামূলক কর্মসূচি সফল হলে শহরের পরিচ্ছন্নতার চিত্র বদলে যাবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। কর্পোরেশন যখন সরাসরি আমাদেরকে নজরদারিতে রাখবে তখন আমি একটা ময়লা ফেলার আগে 5 বার ভাববো। যে কোনো জায়গায় ময়লা ফেলা, কোথাও একটা আপনি কোনো কিছু ডাম্পিং করে রাখা রাস্তাতে, হ্যাঁ, এই ধরনের অনেক সমস্যা কিন্তু তখন জনগণ অটোমেটিক সতর্ক হবে। 6 মাসব্যাপী কার্যক্রম শেষে গুড সিটিজেন ও ব্যাড সিটিজেন ঘোষণা করবে সিটি কর্পোরেশন। যারা আমাদের কাজে সহযোগিতা করেছে তাদেরকে আমরা একটা মার্কিং করব বাসার সামনে, তারা হলো গুড সিটিজেন। আর যারা আমাদেরকে অসহযোগিতা করেছে, যত ময়লা ফেলেছে, তাদেরকে আমরা ব্যাড সিটিজেন হিসেবে ডিক্লেয়ার দিব। তবে নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন, বলছেন আইনজীবী। স্থানীয় সরকার যে আইন 2009-এর এই টোটাল আইনের মধ্যে কোথাও এই গুড সিটিজেন ব্যাড সিটিজেন শব্দ দুটোই নাই। যে শব্দগুলো আইনে নাই সেই শব্দগুলোকে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন না। নাগরিক সচেতনতা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও সবার সম্মিলিত অংশগ্রহণই কেবল বাসযোগ্য করে তুলতে পারে ঢাকাকে। প্রশ্ন তৈরি হয়, নাগরিক হিসাবে আমরা কতটা সচেতন? এখন দেখার বিষয় দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সচেতনতা বৃদ্ধির ন্যায় এই প্রকল্প কতটা আশার আলো দেখাতে পারে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বায়ু দূষণ কমিয়ে ঢাকাকে বাসযোগ্য করতে সবুজায়নে জোর দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে একথা বলেন তিনি আরও বলেন, ঢাকায় গাছপালা কমে যাওয়ায় বায়ু দূষণ বেড়েছে। পরিবেশ রক্ষা ও কার্বন ডাই অক্সাইড কমাতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক। আজকে বিভিন্ন রকম অসুখ বিসুখ আজকে দেখা দিচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে মানুষ। কারণটা হলো যে আজকে পরিবেশ ভালো নাই, বায়ু দূষণ। আজকে যে বাতাসে, ঢাকার বাতাসে সীসা পাওয়া যায় এমন একটা অবস্থা, তো সেখান থেকে যদি এই কার্বন ডাই অক্সাইড থেকে আমরা মুক্ত হতে চাই তাহলে গাছ বেশি করে লাগানো ছাড়া কোনো বিকল্প নাই। সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ করে নিয়মিত পরিচর্যার আহ্বান জানিয়েছেন সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। সকালে রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজে রক্তের গ্রুপ নির্ণয় বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেন তিনি। রক্তদান মহৎ মানবিক কাজ উল্লেখ করে হাবিবুর রশিদ বলেন, দান করা রক্ত সংকটাপন্ন মানুষের জীবন বাঁচাতে পারে। সুস্থ ও সক্ষমদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। কর্মসূচিতে বিনামূল্যে 5 শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে গাছের ভূমিকা অপরিসীম। রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অত্যন্ত মানবিক একটি উদ্যোগ। জরুরি সময়ে একজন মানুষের রক্তের গ্রুপ জানা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। অকার্যকর ঘোষণা করা 4 আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের দ্রুত টাকা ফেরত দেওয়া শুরু হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুনির্দিষ্ট স্কিম ও অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। প্রক্রিয়া সম্পন্ন করতে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে 12 সদস্যের প্রশাসক দল।
বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন আর্থিক তদন্তের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্ধের প্রক্রিয়ায় থাকা 5 আর্থিক প্রতিষ্ঠানে মোট আমানত রয়েছে 16,076 কোটি টাকা। এর মধ্যে প্রায় 3,500 কোটি টাকাই পাচার হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তিগত আমানতকারীর সংখ্যা প্রায় 27,000। দায়, সম্পদ ও সক্ষমতার সূচক পর্যালোচনায় প্রতিষ্ঠানগুলোকে বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে আদালতে থাকায় রোববার পিপলস লিজিংকে বাদ দিয়ে বাকি 4 প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংকে অকার্যকর ঘোষণা করে পর্ষদ বাতিল করে প্রশাসক দেয় বাংলাদেশ ব্যাংক। লিকুইডেশনের আওতায় নিয়ে আসা হলো, যেখানে ইতিমধ্যে আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। যে প্রশাসকের মুখ্য কাজ হবে এই লিকুইডেশন কার্যক্রমটাকে বাস্তবায়ন করা। অবসায়নে থাকা 4 প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরা অগ্রাধিকারের ভিত্তিতে টাকা পাবেন। ঘোষিত নীতিমালা অনুযায়ী গ্রাহক পর্যায়ে তাদের আমানত অর্থাৎ আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাংক রেজুলেশন অনুযায়ী আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে একজন আমানতকারী সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। এছাড়া প্রত্যেক আমানতকারীকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হতে পারে স্কিমে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লিড প্ল্যাটিনাম সার্টিফিকেট পেল রফতানিমুখী প্রতিষ্ঠান চট্টগ্রামের পাহাড়তলী টেক্সটাইলস লিমিটেডের ইউনিট 2। রোববার চট্টগ্রামে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে সনদ ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানির হাতে তুলে দেন গ্রিন বিল্ডিং কাউন্সিল শ্রীলঙ্কার চেয়ারম্যান মহেন্দ্র জয়ালাত। অনুষ্ঠানে ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার, নবায়নযোগ্য সৌরশক্তি, পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা ও আন্তর্জাতিক মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে এ সনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। দেশের বাইরের খবর। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তর ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড সোমবার বিধানসভা অভিমুখে চাকরি প্রার্থীদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। সাবেক মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি সহ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভারতের ঝাড়খণ্ডের বিধানসভা অভিমুখে যাত্রা শুরু করে হাজারো শিক্ষার্থী ও চাকরি প্রার্থী। ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে তাদের প্রতিহত করতে জলকামান ব্যবহার করে পুলিশ। ঘটে ধস্তাধস্তির ঘটনাও। এর আগে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন অনশনরত নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। টানা 9 দিন ধরে অনশনে থাকা এই নেতা 10.5 কেজি ওজন হারিয়েও অ্যাম্বুলেন্সে করে মিছিলে যোগ দেন। হাতে ছিল সাবেক মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি। মাহাতো বলেন, ব্যারিকেড দিয়ে শিক্ষার্থীদের দাবি দমানো যাবে না। আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে রাজ্যের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা, জেএসএসসি এবং সিজিএল বাতিল, অনিয়মের সিবিআই তদন্ত এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার। আন্দোলন 17তম দিনে গড়ালেও সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনার পরও শিক্ষার্থীদের সিবিআই তদন্তে এখনও সমঝোতা হয়নি। এর মধ্যে 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের ঘটনায় পদত্যাগ করেছেন কমিশনের 3 সদস্য। গেল 5 জুলাই থেকে এ আন্দোলন শুরু হয়। এরপর থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। নাসরিন রুমি, সময় সংবাদ। ইরানকে মোকাবিলা করা অনেকটা দাবার খেলার মতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন আরাকচি। আর ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী পরিস্থিতির অবসান ঘটাতে হবে তেহরানকে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি না দিয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধে খুব খারাপ অবস্থায় রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের ফলাফল নিয়েও ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত সবকিছুই ঠিক হয়ে যাবে। তার ভাষায় বিষয়টি অনেকটা দাবা খেলার মতো, যেখানে দুই পক্ষই পরিস্থিতি বুঝে একের পর এক চাল দিচ্ছে। তবে
ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো সমঝোতা লঙ্ঘনের ঘটনা ঘটলে যুদ্ধের পথে না গিয়ে তা সমাধানে কমিটি গঠন করা উচিত। শিউলি রোজা, সময় সংবাদ। খেলার খবর। বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি। রোজারিওর এল প্রাদো কবরস্থানে শেষকৃত্য অনুষ্ঠিত হয় হোর্হে মেসির। এ সময় সেখানে শুধু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান মেসির বাবা। গতকাল বেসরকারি কবরস্থান এল প্রাদোয় মেসি সিনিয়রের শেষকৃত্য হয় পারিবারিকভাবে। স্ত্রী আন্তোনেল্লা রোকোজ্জো ও ৩ ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন মেসি। গোপনীয়তার জন্য শনিবার দুপুর থেকেই সেখানে বন্ধ রাখা হয় সব ধরনের জনসাধারণের প্রবেশ, কিন্তু নিরাপত্তার এই বেষ্টনী উপেক্ষা করে কবরস্থান এলাকায় আকাশপথে ড্রোন ওড়ায় বুয়েনোস এয়ারেস ভিত্তিক কয়েকটি টিভি চ্যানেল। তারই জেরে এবার লিওনেল মেসির আইনজীবীরা নিতে যাচ্ছেন আইনি পদক্ষেপ। পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মেসির পরিবার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের অপেক্ষায় দিল্লি। এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। দণ্ডিত শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান। বাংলাদেশকে হেয় না করার আশ্বাস। দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে ফ্যাসিস্ট শাসন। পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা। এবং জুলাই আন্দোলন দমনে টিভিতে সংবাদ বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। অতিরিক্ত বল প্রয়োগ প্রাণহানি ঢাকতেই কঠোর সেন্সরশিপ। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ইমদাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।